কারণে মানুষের বাইর হয়েছে না। গরমে একটা খ্যাপ মারলি আর একটা খ্যাপ মারা যায় না। যারা এসির মধ্যে আছে তারা আরামে আছে, কিন্তু আমরা যারা সাধারণ মানুষ তারা খুব কষ্টের মধ্যে আছি। তপ্ত এপ্রিলের শেষ দিনে সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, অতি তাপপ্রবাহের ঝুঁকিতে 20 জেলা। হিটস্ট্রোকে সপ্তাহে 11 জনের মৃত্যু, প্রস্তুত দেশের সব হাসপাতাল। বেডগুলো খালি রাখার জন্য যাতে বাচ্চা এবং বয়স্করা অসুস্থ হলে মৃত্যু হতে পারে। পুরো এশিয়াতেই বাড়ছে গরম। স্বাগত নিউজ 24 সন্ধ্যা সংবাদ। আপনাদের সঙ্গে আছি আমি তানিয়া হারুন এবং আমি মাহমুদুল হাসান। দেখছিলেন প্রধান শিরোনামে এছাড়া থাকছে: শ্রমিক অধিকার লঙ্ঘনে জরিমানা বাড়ছে মালিকদের, কোনো দর কষাকষি নয় জানালেন আইনমন্ত্রী। মালিকের স্বার্থই প্রাধান্য পাচ্ছে আইনে, অভিযোগ রিজভীর। নির্দেশ অমান্য করে ভোটের মাঠে আওয়ামী লীগের মন্ত্রী এমপির স্বজনরা, প্রচারণায় প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস কমিশনের। গাজীর এপিএস দাদা এমদাদের অবৈধ সম্পদের তথ্য দুদকে, অনিয়মে গড়েছেন সম্পদের পাহাড়, মদতদাতাদেরও আইনের আওতায় চায় টিআইবি। সংস্কার না হলে 50 লাখ কোটি টাকা রাজস্ব হারাবে দেশ, বলছে পিআরআই। কর ছাড় তুলে নিতে চান অর্থ প্রতিমন্ত্রীও, হয়রানি বন্ধের দাবি এফবিসিসিআই এর। বিজ্ঞান ও প্রযুক্তি খাতে দ্বিপাক্ষিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে একমত ইরান, সৌদি আরব। কয়েক দশকের বৈরিতে কাটিয়ে ওঠার আশা। এবং দ্বিতীয় টি-20তে জয় পেতে ভারতকে 119 রানের মধ্যে অল আউট করতে হবে বাংলার নারীদের। ব্যাটিং এর শুরুতে ধাক্কা খেল সফরকারীরা। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। দশক তীব্র তাপপ্রবাহের কারণে মানুষের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রাণীকুলও। সারা দেশে খামারে মরছে মাছ, ওদিকে পুরো এশিয়াতেই বাড়ছে গরমের দাপট। মিয়ানমারের তাপমাত্রা ছাড়িয়েছে 48 ডিগ্রি সেলসিয়াস। এসব নিয়ে সন্ধ্যার সংবাদে থাকছে বিশেষ আয়োজন, সাথেই থাকুন। শক্তের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। তপ্ত এপ্রিলের শেষ দিনে দেশের সর্বোচ্চ তাপমাত্রা 43.8 ডিগ্রি সেলসিয়াসের রেকর্ড গড়েছে যশোর। তার ঘাড়ে শ্বাস ফেলছে চুয়াডাঙ্গা। অন্তত 20 জেলায় বইছে অতি তাপপ্রবাহ। প্রখর রোদেও থেমে নেই জীবন। পেটের তাগিদে বাইরে বের হতে হচ্ছে পেশাজীবী মানুষকে। আবহাওয়া অধিদপ্তর বলছে গরমের তীব্রতা সইতে হবে আরো 2 দিন। এরপর দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বৃষ্টি হলেও সুখবর নেই উত্তরাঞ্চলে। আরফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। রুদ্র বৈশাখের প্রখর রোদ, অসহ্য গরম, কংক্রিটের নগরে যেখানে জলাশয় সেখানেই তাই এমন চিত্র, একটুখানি শীতল পরশের আশায়। যদিও তাপমাত্রার পারদ যেমন ঊর্ধ্বমুখী, তাতে স্বস্তি যেন তাসের ঘর। ঢাকা সড়ক, মহাসড়ক কিংবা ছোট্ট গলিপথ, আগুন ছড়া রোদের হাত থেকে রেহাই নেই কোথাও। আর্দ্রতা বাড়িয়েছে অস্বস্তি। ব্যবসা গরমে ঘেমে নিয়ে একাকার, তাই ফুটন্ত শহরে জীবিকার ঘানি টানছে খেটে খাওয়া মানুষ। আপনার চা চলে না। আগে মনে করেন 5,000 টাকা বেচতে পারলে এখন সর্বোচ্চ 3,000 টাকা বেচতে পারতেছি। গরমের কারণে মানুষের বাইর হয়েছে না। আগে যে কামাই করতাম সেটা এখন আর হয়েছে না, অর্ধেক হয়ে গেছে। গরমে একটা খ্যাপ মারলি আর একটা খ্যাপ মারা যায় না। বাড়ছে রোগবালাই, শিশু বৃদ্ধরা সবচেয়ে বিপাকে। কর্মক্ষমরাও শ্রমঘণ্টা কমিয়ে টানাটানিতে চালাচ্ছেন সংসার। শরীরে যে পানি থাকে তাতে আমাদের ঘেমে শেষ হয়ে যাচ্ছে, মানে আমরা কি করব বুঝতে পারতেছি না, এত গরম। যারা এসির মধ্যে আছে তারা আরামে আছে, কিন্তু আমরা যারা সাধারণ মানুষ তারা খুব কষ্টের মধ্যে আছি। কষ্টকে কষ্ট মনে করলে তো কষ্টই, কষ্টকে সেবামূলক কাজ মনে করলে কিছুই নেই। দেশের পশ্চিমের অন্তত 20 জেলায় বইছে অতি তাপপ্রবাহ। পঞ্চগড় থেকে দেশের মধ্যাঞ্চলে চলছে মাঝারি তাপপ্রবাহ। পূর্ব জেলাগুলোতে মৃদু তাপপ্রবাহ থাকলেও মৌলভীবাজার ও সিলেটে আছে স্বাভাবিক অবস্থা। মঙ্গলবার যশোরে তাপমাত্রা রেকর্ড হয়েছে 43.8 ডিগ্রি, যা মৌসুমের সর্বোচ্চ। আর ঢাকায় 38.6 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কালকেও মোটামুটি কাছাকাছি থাকতে হবে। টেম্পারেচার 2 তারিখে কাছাকাছি গিয়ে আমাদের টেম্পারেচারটা
সারা দেশ কিছুটা কমে আসতে পারে। 2 তারিখ বা তার পরবর্তী সময়ে ঢাকা বা বরিশাল ডিভিশনে কিছুটা পড়তে পারে, তখন সেই অনুসারে টেম্পারেচার ওই অংশে কিছুটা কমে আসতে পারে। দিন বা রাতের তাপমাত্রা যত সময় যাবে 2 তারিখের পরে বৃষ্টির সম্ভাবনাটা তত বেশি হতে পারে। বিশেষ করে 4-5 তারিখে আমাদের আশা করছি বা ধারণা করছি যে সারা দেশব্যাপী একটা বৃষ্টির সম্ভাবনা আছে। আবহাওয়াবিদরা বলছেন, দেশে গাছপালা, জলাশয় কমে যাওয়া, বাতাস চলাচলে জায়গা না রেখে ভবন তৈরি হয় বছর জুড়ে জমে থাকে তাপ। প্রত্যাশায় তাই প্রতীক্ষার বর্ষণ। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে সারা দেশে হিট স্ট্রোকে 11 জন মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আর স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেন জানিয়েছেন, গরমে মৃত্যু ঝুঁকি কমাতে সারা দেশে হাসপাতালগুলো প্রস্তুত রাখা হয়েছে। রাজধানীতে আলাদাভাবে আজ এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্যমন্ত্রী। 15 জনের মধ্যে থেকে 10 জন মারা গেছে। এই গরমটা শুধু আপনার আমার সবার জন্য না, এটা সবার জন্যই গরম। এই গরমের মধ্যেই আমি গ্রামেগঞ্জে যাচ্ছি, আমি রিয়েল পিকচারটা দেখার জন্য। আমি কিন্তু নড়াইলে গেছি, গোপালগঞ্জে গেছি, শুধু এই গরমে রুগীরা কেমন থাকে আমি নিজের চোখে দেখে আসছি। হ্যাঁ, আমি আশা করি আমি একটা নির্দেশ দিয়েছি যে এই সময় রুটিন অপারেশন হাসপাতালে বন্ধ রাখার জন্য, যে অপারেশন 1 মাস পরে করলে হবে, বেডগুলো খালি রাখার জন্য, যাতে বাচ্চা এবং বয়স্করা অসুস্থ হলে ভর্তি হতে পারে। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। নির্দিষ্ট স্থানের আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় জেলা ভিত্তিক একটা নির্দিষ্ট কমিটি ও নীতিমালা তৈরি করা হবে। যেখানে আবহাওয়ার অবস্থা বেশি খারাপ হবে, শুধু সেখানেই বিদ্যালয় বন্ধ থাকবে এমন ব্যবস্থা করা হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। মঙ্গলবার সরকারি টিচার্স ট্রেনিং কলেজ অডিটোরিয়ামে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা 2024-এর সমাপনী অনুষ্ঠানে একথা বলেন তিনি আরো বলেন, বর্তমানে বিদ্যালয়ের প্রয়োজনেই শনিবার খোলা রাখা হয়েছে। প্রয়োজনের সাপেক্ষেই ছুটির দিনে ক্লাস বা পরীক্ষা চলবে। কিছু কিছু জেলায় তাপমাত্রা কমবে, কিছু কিছু জেলায় বাড়বে, সেটা তো আসলে আমাদের দৃষ্টিতে, নির্বাহী বিভাগের দৃষ্টিতে সেটা একটা পরিচালনাগত বিষয়। এবং এই যেহেতু এটা একটা পরিচালনাগত বিষয়, এখানে অনেকেই সম্পৃক্ত, শিক্ষকগণ সম্পৃক্ত, সংশ্লিষ্ট অনেকেই সম্পৃক্ত। এখন আমরা যদি একটা নির্দেশনা এভাবে করে স্বপ্রণোদিত নির্দেশনা আমরা যদি পেয়ে থাকি, তাহলে সেটা আমাদের জন্য অত্যন্ত পরিচালনাগত বিষয়, সেটা অনেক কঠিন হয়ে দাঁড়ায় পরিচালনার বিষয়ে। সেটা হচ্ছে আমাদের অবস্থান এবং আমরা সেই অবস্থানটা আবারও পুনর্ব্যক্ত করছি। তীব্র তাপপ্রবাহে সারা দেশে খামারে মরছে মাছ। চাষিরা বলছেন, প্রতিদিনই বিভিন্ন প্রজাতির মাছ ভেসে উঠছে পুকুরে। আর এই গরমে মাছের অতিরিক্ত পরিচর্যার বিষয়ে পরামর্শ দিচ্ছে স্বাস্থ্য বিভাগ। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, জলাশয়ে মাছের জন্য পর্যাপ্ত পানি ও ছায়ার ব্যবস্থার পাশাপাশি অক্সিজেনের মাত্রা যেন সঠিক থাকে তাও নিশ্চিত করতে হবে। প্রতিনিধিদের সহযোগিতায় শেখ জায়েদের প্রতিবেদন। মাছের খামারের বড় জলাশয়ের তীর জুড়ে কেবল মরা মাছ। নৌকা নিয়ে সেসব মাছ দ্রুত সরিয়ে নিচ্ছেন কয়েকজন শ্রমিক। কয়েকদিন ধরে এইভাবে মাছ মরতে থাকায় ভীষণ দুশ্চিন্তায় আছেন খামারের মালিক কর্মচারীরা। চট্টগ্রামের মিরসরাইয়ে 150 একর জায়গায় গড়ে তোলা রিপনের খামারে প্রতিদিন এমন কয়েক মন করে মাছ মরছে। বলছেন, তার খামার জীবনের 15 বছরে এমন বিপদ আসেনি। মাছ মরছে অন্য খামারগুলোতেও। 14 থেকে 15 টন মাছ মারা গেছে এই পর্যন্ত। তাই আমাদের 30 থেকে 40 লাখ টাকা আমাদের ক্ষতিগ্রস্ত। তাপমাত্রার কারণে যায় পানি গরম হয়ে যায়, মাছে খাবার খাইতেছে না, আর এই গরমের কারণে রাত্রে অক্সিজেন শর্টে আমাদের লক্ষ লক্ষ টাকার মাছ মারা যাচ্ছে। একইভাবে মাছ মারা যাচ্ছে যশোর খুলনা এলাকার মাছের ঘেরে। হ্যাচারিতে মরছে পোনা ও মা মাছ। মাছ মরে ভাসছে ময়মনসিংহের খামারগুলোতেও। চাষিদের মাথায় হাত, কারণ হলে এই তীব্র গরম, এতে আমাদের মাছের উৎপাদন হচ্ছে না। দ্বিতীয় কথা, এই টাইমটায় আমাদের কোটি কোটি টাকার ব্যবসা হয়। কালকে পাঠাইছি সিলেট, ওই গাড়ি সহ মারা গেছে। পরশুদিন দিয়েছি কুয়াকাটা, সে গাড়ি সহ মারা গেছে। মৎস্য বিভাগ বলছে, খামারে যে তাপপ্রবাহের কারণে মাছের অতিরিক্ত পরিচর্যার পরামর্শ দেওয়ার পাশাপাশি হাতে কলমে শেখাচ্ছেন তারা। দিনের বেলা যেন আমরা জাল অথবা হররা টেনে পুকুর এবং জলাশয়ের তলদেশের দূষিত গ্যাসটা বের করে দিতে পারি।
আর তাপদাহ চলাকালীন প্রতি 15 দিনে একবার করে ভোরে আমরা প্রতি শতাংশে 100 থেকে 200 গ্রাম চুন আর বিকেলে 100 থেকে 200 গ্রাম লবণ প্রয়োগ করতে পারি। দৈনিক খাদ্য প্রয়োগের পরিমাণ অর্ধেক কিংবা অবস্থাভেদে আনুপাতিক হারে কমাতে হবে। আর অক্সিজেনের ঘাটতি হলে প্রতি শতাংশে প্রতি ফুট পানির গভীরতায় একটা করে অক্সিজেন ট্যাবলেট প্রয়োগ করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন এই সময়ে জলাশয়ে 5 ফিটের বেশি পানি রাখতে হবে। ছায়ার ব্যবস্থা করার পাশাপাশি পানিতে অক্সিজেনের মাত্রাও ঠিক রাখতে হবে। গাছের ডালপালা যেমন তাল, সুপারি, নারিকেল, সেই তার গাছের ডাল কেটে ওই পুকুরের মাঝখানে দিয়ে দিলে বা উপরে দিয়ে দিলে যেটু ছায়া হয়, তাহলে মাছগুলা যেন আশ্রয় নিতে পারে। ক্ষতিগ্রস্ত এসব খামারিরা আবারও ঘুরে দাঁড়াতে সরকারি সহযোগিতা চেয়েছেন, অন্যথায় কয়েক বছরেও এই ক্ষতি পোষানো সম্ভব নয় বলছেন তারা। শেখ জায়েদ, নিউজ 24, চট্টগ্রাম। তীব্র দাবদাহে পুড়ছে এশিয়া, বিশেষ করে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে এর রেশ পড়েছে সবচেয়ে বেশি। এমন গরমে বাড়ছে রোগ ব্যাধি, ঘটছে প্রাণহানির ঘটনা। গেল দিন ভারতের কেরালায় দাবদাহে 2 জনের প্রাণ গেছে। মিয়ানমারের তাপমাত্রা ছাড়িয়েছে 48 ডিগ্রি সেলসিয়াস। এই পরিস্থিতিতে প্রচুর পানি পান সহ বাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সেই সঙ্গে পশু পাখিদের প্রতিও বাড়তি যত্ন নেয়ার পরামর্শ তাদের। এপ্রিলে গরমে নাজেহাল দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো। বাংলাদেশ ছাড়াও ভারত, ফিলিপাইন, ভিয়েতনাম, কম্বোডিয়া ও থাইল্যান্ডের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। মিয়ানমারের তো সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছে 48 ডিগ্রি সেলসিয়াস। তীব্র দাবদাহে এসব দেশের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দেশে দেশে জারি করা হয়েছে স্বাস্থ্য সতর্কতা। বাড়ছে রোগ ব্যাধি, এড়ানো যাচ্ছে না প্রাণহানির ঘটনাও। ভারতের তীব্র দাবদাহে কেরালা রাজ্যে প্রাণহানির খবর মিলেছে। এই গরমে রিক্সা চালাতে প্রচন্ড কষ্ট হয়, কিন্তু কি করব, পরিবারের খাদ্য জোগাড়ে তো রিক্সা চালাতেই হবে। আমরা ব্যবসায়ীরাও গরমে দারুণ মুশকিলে পড়েছি। সারাদিন কোনো ক্রেতাই আসে না, সন্ধ্যার পরেও ক্রেতা আসেন হাতে গোনা। এই পরিস্থিতিতে সতর্ক করছেন চিকিৎসকরা। প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না যাওয়ার পরামর্শ দিচ্ছেন তারা। এমনকি পশু পাখিদেরও তীব্র দাবদাহে মৃত্যু হতে পারে বলে জানিয়েছেন। তাপমাত্রা বাড়ার সাথে সাথে মানুষের মতো হিট স্ট্রোকে আক্রান্ত পশু পাখির সংখ্যাও বাড়বে। ওরা অসুস্থ হয়ে পড়বে। বিভিন্ন হাসপাতালের মতো পশু হাসপাতালে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাবে। এক্ষেত্রে মানুষের পাশাপাশি পশু পাখিরও বাড়তি যত্ন প্রয়োজন। এশিয়ায় এমন অসহনীয় ও রেকর্ড তাপমাত্রার জন্য জলবায়ু পরিবর্তন ও এল নিনোর প্রভাবকেই দায়ী করা হচ্ছে। আসমাতুলি, নিউজ 24। কনকায় দীর্ঘদিন পর্যন্ত খাবার থাকে গার্ডেন ফ্রেশ। ভালো থাকুন আপনিও। কনকা ফ্রিজ। কনকায় দীর্ঘদিন পর্যন্ত খাবার থাকে গার্ডেন ফ্রেশ। ভালো থাকুন আপনিও। কনকা ফ্রিজ। দর্শক, এই ছিল তাপপ্রবাহে নিয়ে আমাদের বিশেষ আয়োজন। এবারে অন্যান্য প্রসঙ্গ। শ্রম আইন না মানলে মালিকদের জরিমানা আরো বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছে সরকার। মালিকপক্ষ শ্রমিক অধিকার লঙ্ঘন করলেই সাজা হিসেবে জরিমানা 5,000 থেকে বাড়িয়ে 25,000 টাকা করা হতে পারে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সচিবালয়ে আইএলও এর প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে কথা বলেন তিনি। ট্রেড ইউনিয়ন করার ক্ষেত্রে 15% শ্রমিকের মতামতে আপত্তি নেই আইএলওর। 10% শ্রমিকের মতামতের বিষয়ে ধীরে ধীরে সিদ্ধান্ত হবে বললেন আইনমন্ত্রী। আন্তর্জাতিক শ্রম সংস্থার পরিচালনা পর্ষদে বাংলাদেশের শ্রমিক অধিকার নিয়ে কিছু দেশ এবং বাংলাদেশেরই কিছু সংস্থা 2019 সালে নালিশ করেছিল। এরপর বহুবার বিষয়টি নিয়ে সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর পরিচালনা পর্ষদে আলোচনা হয়েছে। সরকার শ্রমিকদের অধিকার রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ, এটা আন্তর্জাতিক অঙ্গনকে বোঝানো হয়েছে। এরপরও যুক্তরাষ্ট্র সহ কয়েকটি দেশ বাংলাদেশের শ্রম আইন নিয়ে আপত্তি তুলে কিছু সংশোধনের পরামর্শ দিয়েছে। সচিবালয় আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর 5 সদস্যের প্রতিনিধি দল শ্রম আইন এবং শ্রমিকদের অধিকার নিয়ে বৈঠক করেন আইনমন্ত্রীর সাথে। বৈঠকে উপস্থিত ছিলেন শ্রম প্রতিমন্ত্রীও। বৈঠক শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের জানান, শ্রম আইন না মানলে মালিকদের জরিমানার হার আগের চেয়ে আরো বাড়তে পারে। শ্রমিক অধিকার লঙ্ঘন করলে, যারা লঙ্ঘন করে তাদের সাজা বাড়ানোর ব্যাপারে একটা আইনে একটা ধারা আছে। সেইখানে 5,000 টাকা সাজা ছিল, এখন সেই সাজাটাকে 20,000 টাকা করা হয়েছে এবং এটা হয়তোবা 25,000 টাকা করা হবে এবং সেটাও সকলের সাথে আলাপ করে।
20% শ্রমিকের মতামত নিয়ে 3000-এর বেশি শ্রমিকের ক্ষেত্রে ট্রেড ইউনিয়ন করার বিধান সংশোধন করে সরকার এখন তা 15% করেছে। এটা ধীরে ধীরে 10% করা হবে বলে জানালেন আইনমন্ত্রী। থ্রেশহোল্ড কমিয়ে আনার ব্যাপারে আমরা আগে 20% থেকে 15% নামিয়ে এনেছিলাম। 15%-এই তারা এখন রাজি হয়েছে, কারণ আমি অত্যন্ত পরিষ্কারভাবে বলেছি এখন 15% হবে, কিন্তু আমাদের উদ্দেশ্য 10%-এ যাওয়া, সেটা ধীরে আমরা যাব। এ সময় শ্রম প্রতিমন্ত্রী বলেন, মালিক এবং শ্রমিক উভয় পক্ষের স্বার্থ বিবেচনা করেই শ্রম আইন সংশোধন করা হবে। আইএলও যে পরামর্শ দিয়েছে শ্রম আইন তা থেকে ভিন্ন নয় বলে জানান তিনি। আমার মনে হয়েছে সবগুলো আমাদের সাথে সিমিলারিটি আছে, কোন ডিফারেন্সেস আছে বলে আমার মনে হয় না। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। দ্রব্যমূল্যের চাপে শ্রমিকরা দুর্বিষহ জীবনযাপন করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, অগণতান্ত্রিক শ্রম আইনে প্রাধান্য দেওয়া হয়েছে মালিকের স্বার্থ। মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। রুহুল কবির রিজভী বলেন, গ্যাস বিদ্যুতের দাম বৃদ্ধির কারণে চাপ পড়েছে কলকারখানায়, এতে একে একে বন্ধ হচ্ছে সেগুলো, ফলে মানবেতর জীবনযাপন করছেন শ্রমিকরা। বিএনপির এই নেতা জানিয়েছেন, মহান মে দিবস উপলক্ষে আগামীকাল বুধবার বিকাল 3টায় নয়াপল্টনে শ্রমিক সমাবেশ করবে তার দল। সমাবেশ শেষে শ্রমিক র্যালি পল্টন থেকে প্রেস ক্লাবে গিয়ে শেষ হবে। এই বিষয়ে পুলিশকে জানানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। আন্তর্জাতিক শ্রমিক দিবস পালনের জন্য বাংলাদেশের সর্বকালের শ্রেষ্ঠ শ্রমিক শহীদ জিয়াউর রহমান বীরত্ব প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল দুপুর 3টার সময় নয়াপল্টন বিএনপি অফিসের সামনে শ্রমিক সমাবেশ করবে এবং সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য শ্রমিক র্যালি পল্টন থেকে শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হবে। দর্শক, গণভবনে কার্যনির্বাহী কমিটির বৈঠকে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। 2026 সাল থেকে আমাদের নতুন যাত্রা শুরু হবে, তার প্রস্তুতিও কিন্তু আমরা নিয়েছি এবং আমি এটা বিশ্বাস করি একমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই এই উন্নয়নশীল দেশ হিসেবে যে অগ্রযাত্রাটা এটা সহজভাবে আমরা করতে পারবো এবং বাংলাদেশ 2041 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে। আজকে নির্বাচন নিয়ে যারা প্রশ্ন তোলে, ভোটের অধিকার নিয়ে যারা প্রশ্ন তোলে, তাদের জন্মটাই বা কোথায়? অবৈধভাবে হত্যাকুর ষড়যন্ত্রের মধ্যে দিয়ে ক্ষমতা দখলকারী, তাদের পকেট থেকে বের হওয়া যে রাজনৈতিক দল, তাদের কাছে এখন গণতন্ত্রের সবক শুনতে হয়, ভোটের অধিকারের কথা শুনতে হয়। যারা হ্যাঁ না ভোট দিয়ে মানুষের ভোট চুরি শুরু করেছিল, এরপরে রাষ্ট্রপতি নির্বাচন, তারপরে জাতীয় সংসদ নির্বাচন, 1981 সালে রাষ্ট্রপতি নির্বাচন, বা প্রত্যেকটা নির্বাচনই তো আমরা দেখেছি কিভাবে জনগণের ভোট নিয়ে খেলা হয়। বেশি দূর যাওয়া লাগবে না, 2001 সালের 1 অক্টোবরের যে নির্বাচন, সেই নির্বাচনেও তো চক্রান্ত করে আওয়ামী লীগকে হারানো হয়েছিল। আমরা ভোট পার্সেন্টেজ অফ ভোট আমাদের বেশি ছিল, আমরা সিট পাইনি, কারণ আমি রাজি হইনি আমার দেশের গ্যাস অন্য দেশকে আমরা বেচবো। আজকে গ্যাসের জন্য হাহাকার। আমরা যদি তখন রাজি হতাম আর গ্যাস বিক্রি করা শুরু করতাম, তাহলে কি অবস্থা হতো? আমাদের কোনো ইন্ডাস্ট্রি চলতো, ফার্টিলাইজার ফ্যাক্টরি চলতো, আমাদের বিদ্যুৎ উৎপাদন বাড়তো? হতো না। কিন্তু খালেদা জিয়া কিন্তু সেই মুচলেখা দিয়েছিল, সে কিন্তু কথা দিয়েছিল ক্ষমতা গেলে গ্যাস বিক্রি করবে। আমি শুধু এটুকু বলছিলাম যে আল্লাহ তাআলা জন বুঝে ধন দেয়, ও খালেদা জিয়া কথা দিয়েছে গ্যাস বিক্রি করবে, গ্যাস পাবেই না। তাদের আমলে কিন্তু গ্যাস কোনো কূপ খনন করে গ্যাস পায়নি, খুব আর ওদিকে তাদের দৃষ্টি ছিল না। ক্ষমতায় যাবে, লুটপাট করবে, পয়সা বানাবে, হাওয়া ভবন করে খাওয়া খাবে, এটাই ছিল তাদের মাথায়, এটাই তারা করে গেছে। দর্শক, গণভবনে কার্যনির্বাহী কমিটির বৈঠকে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি ছিলাম সেখানে। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, সাথেই থাকুন। এলো ইনস্ট্যান্ট মিল্ক। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সন্ধ্যা সংবাদ। ভোটের মাঠ থেকে স্বজনদের সরাতে পারেননি আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা। প্রচারণায় এখন তাদের বিরুদ্ধে উঠেছে প্রভাব বিস্তার ও হুমকি ধামকির অভিযোগ। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অভিযোগ, মন্ত্রী এমপির স্বজনরা তাদের নানাভাবে হয়রানি করছেন।
এতে ভীতির সঞ্চার হয়েছে ভোটারদের মাঝেও। যদিও এক নির্বাচন কমিশনার বলছেন কোনো প্রার্থী প্রভাব বিস্তার করতে চাইলে তাকে কঠোরভাবে দমন করা হবে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দলকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভোটের মাঠে এমপির স্বজনরা প্রচার প্রচারণায় এখন তারা চষে বেড়াচ্ছেন উপজেলার অলিগলি। ভোটের মাঠে একচ্ছত্র দখল ও আধিপত্য ধরে রাখতে মরিয়া হয়ে উঠেছে তারা। পিরোজপুরের নাজিরপুরে লড়ছেন সংসদ সদস্য সম রেজাউল করিমের ভাই SM নূরে আলম সিদ্দিকী। অভিযোগ উঠেছে এমপির প্রভাব খাটিয়ে হুমকি ধামকি দিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে কোণঠাসা করে রেখেছেন তিনি। হামলা, ভাঙচুর আর মারধর যেন নিত্যদিনকার ঘটনা। চেয়ারম্যান প্রার্থী ডাক্তার দীপঙ্কর কুমার নাগের প্রচারণার সমন্বয়ক সঞ্জীব হালদারের মৃত্যু নিয়েও সন্দেহ জেগেছে জনমনে। আমার কাছে কেন জানি মনে হচ্ছে এটা পরিকল্পিতভাবে করা হয়েছে। তদন্ত সাপেক্ষে এটা বের হয়ে আসা উচিত। একটা আতঙ্ক বিরাজ করছে। সেই আতঙ্কটা হলো যে অধিক মোটরসাইকেল সহ মহড়া, তারপরে হলো স্লোগান দেওয়া, যেটা হলো আমাদের আচরণবিধিতে সম্পূর্ণ পরিপন্থী। বিষয়টি যখন গোটা উপজেলায় ওপেন সিক্রেট, তখন সব অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিলেন SM নূরে আলম সিদ্দিকী। আমাকে ঘিরে নাজিরপুর উপজেলায় একটি বলয় তৈরি হয়েছে, একটি সমর্থক গোষ্ঠী তৈরি হয়েছে। আমি তাদের সমর্থনে এবং তাদের উদ্যোগেই আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছি। এখানে আমার ভাইয়ের কোনো সংশ্লিষ্টতা নেই। এই চিত্র শুধু পিরোজপুরের নয়, বগুড়া, মাদারীপুর, নরসিংদী, টাঙ্গাইল, নোয়াখালী সহ বেশ কয়েকটি উপজেলায়ও এমপির স্বজনদের ক্ষমতার দাপটে চাপে অন্য প্রার্থীরা। আমি শুধু এমপির আত্মীয়, ঠিক না? আসলে আমার রাজনৈতিক ইতিহাস, অনেক ইতিহাস আছে আমার রাজনীতি। মানুষের স্বতঃস্ফূর্তভাবে আমাকে ভোট দিতে যাচ্ছে এবং তাতে তারা সেই ভয় পেয়ে এখন তারা বিভিন্ন রকম মিথ্যাচার করছে। প্রার্থীদের এমন পাল্টাপাল্টি অভিযোগে ভোটারদের মধ্যে শঙ্কা দেখা দিয়েছে। নির্ভয়ে কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে চান তারা। কাকে ভোট দিব এই বিষয় নিয়ে একটু আতঙ্কগ্রস্ত আছি। যে কোনো বিষয় নিয়ে গেলে যেন তার কাছে আমরা একটা আশ্রয় পাই। কোন প্রার্থী প্রভাব বিস্তার করতে চাইলে তাকে কঠোরভাবে দমন করার হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন। যাদের অসৎ উদ্দেশ্য আছে, ভোট ডাকাতি, ভোট চুরি, পূর্বের জিনিস পুনরাবৃত্তি কোনোদিন এই বাংলাদেশে হবে না। প্রথম দফায় 150 উপজেলায় ভোট হবে আগামী 8 মে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। গণমাধ্যমের অনুসন্ধানী প্রতিবেদনকে আমলে নিয়ে অবশেষে দুদকের জালে সাবেক বস্ত্র পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর APS এমদাদুল হক দাদুল ওরফে দাদা এমদাদ। 15 বছরে আঙ্গুল ফুলে কলাগাছ হওয়া APS এমদাদের বিরুদ্ধে দুদকের অভিযোগ, বিভিন্ন মাধ্যমে অনিয়ম ও দুর্নীতি করে তিনি সম্পদের পাহাড় গড়েছেন। টিআইবি বলছে এক্ষেত্রে অবশ্যই ক্ষমতার অপব্যবহার হয়েছে, মূল মদতদাতাদেরও ছাড় দেওয়া উচিত নয়। দুদক আইনজীবী বলছেন চুলচেরা বিশ্লেষণে অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রীর APS এমদাদ মাসিক 15 থেকে 16 লাখ টাকা নেয়। 2023 সালের 26 ডিসেম্বর নিউজ 24 একটি দীর্ঘ অনুসন্ধানের রিপোর্ট প্রচার করে। সেখানে দেখানো হয় মাত্র 14-15 বছরে একজন সামান্য মানুষ থেকে APS এমদাদ কিভাবে অসামান্য মানুষে রূপান্তরিত হয়েছে। শেকড়ের সন্ধানে সিরাজগঞ্জের শাহজাদপুরে খোঁজ নিয়ে জানা যায় 1.5 দশক আগেও পত্রিকার বিজ্ঞাপন সংগ্রহ করে কমিশন নিয়েই তার সংসার চলত। সেখান থেকে 14 বছরের মধ্যে বর্তমানে সে শত শত কোটি টাকার মালিক। কত টাকার হিসেব নাই, কোটি টাকার হিসেব করেন। কোটি টাকা আপনার এনে দোকান আছে হলো আপনার 16-22 টাকা। শাহজাদপুরে রয়েছে শত শত বিঘা জায়গা, এমনকি বিদেশেও অর্থ পাচার করেছেন বলে অভিযোগ রয়েছে। কিন্তু 2019 সালের 6 আগস্ট এক প্রজ্ঞাপন অনুযায়ী একজন APS সর্বনিম্ন 35,500 টাকা থেকে সর্বোচ্চ 67,010 টাকা বেতন গ্রহণ করতে পারেন। কিন্তু APS এমদাদ সামান্য এই বেতনেই রাজধানী ঢাকায় গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। দক্ষিণ বনশ্রী জামে মসজিদ 4/A লাগোয়া উঁচু প্রাচীর দেয়া ভবনটি এমদাদুল হকের। তথ্য বলছে কে ব্লকের 13/3 নম্বর রোডের 30/B এবং 30/C বাড়িটিও এমদাদের। বাড়িটির দায়িত্বে রয়েছেন তার ব্যক্তিগত গাড়ি চালক।
অনুসন্ধানে জানা যায় বাসাবোতেও রয়েছে তার বেশ কয়েকটি বাড়ি। বাসাবোতে তো উনি ওনার কয়েকটা বাড়ি, বুঝেন না? ও স্যার কি ওই যে 6তলা বাড়ির যেটা ওটা কি নিজের কিনা নাকি বানাইছে? না, ওখানে স্যারের ফ্ল্যাট আছে 2টা। ও 6তলার ফ্ল্যাট আছে, আর 10তলা যেটা 10তলাতে স্যারের ফ্ল্যাট আছে 8টা। এদিকে তিনি নিজে থাকছেন 36 নং উত্তর বাসাবোর বেস্ট লিভিং লিমিটেডের এই বিলাসবহুল বাড়িটিতে। স্থানীয়দের তথ্য অনুযায়ী এই বিল্ডিং এর এক একটি ফ্ল্যাটের দাম 1.5 কোটি টাকার ওপরে। স্যার থাকে কয়তলায়? স্যারের ফ্ল্যাট কোটা 2টা। অনুসন্ধানে উঠে এসেছে সাবেক মন্ত্রীর এপিএস ইমদাদের আয়ের উৎস মূলত 5টি। তার এমন আঙুল ফুলে কলাগাছ হওয়ার পেছনে সবচেয়ে বড় অবদান রেখেছেন সাবেক মন্ত্রী গাজী গোলাম দস্তগীর। তার ছত্রছায়াতেই রূপগঞ্জের বস অব দ্য বসেস হয়ে উঠেছেন দাদুল। যে ডাকু শমশের রূপগঞ্জের ত্রাস, তার কাছ থেকে মাসিক 15 থেকে 16 লক্ষ টাকা নেন দাদুল। ছবিতে ইমদাদুল হক দাদুলের পাশেই ঘনিষ্ঠভাবে দাঁড়িয়ে আছে চনপাড়ার শমশের ডাকু। সুখবর হলো অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধানে নেমেছে দুদক। চলতি বছরের 20 মার্চ তদন্ত কর্মকর্তা নিয়োগ দিয়েছে দুদক। তথ্য বলছে তারই ধারাবাহিকতায় 28 এপ্রিল সশরীরে দুদক কার্যালয়ে হাজির হয়ে সময় প্রার্থনা করেছে ইমদাদ। এই বাস্তবতায় দুর্নীতি দমন কমিশনের আইনজীবী বলছেন, তথ্য উপাত্ত বিশ্লেষণ করে সত্যতা মিললে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ওনাকে শুনানি করে তারা তথ্যপত্র সংগ্রহ করে যাচাই বাছাই করে তারা একটা অনুসন্ধান রিপোর্ট দিবে। অনুসন্ধান রিপোর্টের ভিত্তিতে কমিশন সিদ্ধান্ত নেবে ওনার বিরুদ্ধে মামলা হবে কি না। দুদকের অভিযোগের বিষয়ে ইমদাদকে ফোন দিলে প্রতিবেদকের কথা শুনেই ফোন কেটে দেয় সে। ইমদাদুল হক দাদুল দাদা বলছেন? আমি দাদা মাহমুদ বলছি, নিউজ 24 টেলিভিশন থেকে। এই বাস্তবতায় টিআইবি বলছে, চুলচেরা অনুসন্ধানে দোষীদের বের করতেই হবে দুদককে, না হলে আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। এটা হচ্ছে যে ক্ষমতার অপব্যবহারের দৃষ্টান্ত। এখন স্থানীয় প্রশাসন, আইন প্রক্রিয়া সংস্থা, স্থানীয় জনপ্রতিনিধি, তাদের সকলেরই নজরের আওতায় কিন্তু এইসব ঘটনা সংঘটিত হয়েছে। এই পুরো প্রক্রিয়ার মধ্যে কিন্তু এই ধরনের কর্মকর্তা যারা আছেন, কর্তৃপক্ষ যারা আছেন, তাদের যোগ সাজসের মাধ্যমে এই বিষয়টি হয়েছে। এখন যেহেতু চিহ্নিত হয়েছে, প্রতিবেদন হচ্ছে, আমরা আশা করব যে এক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপিত হবে। রূপগঞ্জের স্থানীয় মানুষের অভিযোগ, পুরো এলাকার চাঁদাবাজি থেকে শুরু করে সব ধরনের অবৈধ ও অনৈতিক কর্মকাণ্ড এখনো ইমদাদুল হকের নেতৃত্বেই চলমান রয়েছে। প্রশাসনের উচিত দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সন্ধ্যা সংবাদে পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথে থাকুন। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পায়। হ্যাপি কাউ 500 গ্রাম একটি আকর্ষণীয় জার সহ এখন মাত্র 380 টাকায়। দেশের 1 নম্বর গ্লুকোজ ব্র্যান্ড গ্লুকোম্যাক্সটি একই এনার্জিতে এলো নতুন প্যাকে। রকেট 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 আমার রকেট, তোমার রকেট, দেশের রকেট, দশের রকেট, টাকার রকেট। যখন তখন যেখানে সেখানে হাতে হাতে সাথে সাথে। রকেট 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 আমার রকেট, তোমার রকেট, দেশের রকেট, দশের রকেট, টাকার রকেট। আবার স্বাগত নিউজ 24 সন্ধ্যা সংবাদে। এবার ফার্স্ট সিভিল ইসলামী ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। ব্যাপক সংস্কার করা না হলে 2041 সাল নাগাদ 50 লাখ কোটি টাকা রাজস্ব হারাবে বাংলাদেশ। ধীরে ধীরে কর ছাড় কমিয়ে আনা গেলে রাজস্ব বাড়ানো সম্ভব বলে মনে করেন অর্থ প্রতিমন্ত্রী। এ সময় রাজস্ব আদায়ে হয়রানি বন্ধ, অটোমেশনের দাবি জানান ব্যবসায়ীরা। আর রাজস্ব আদায় বাড়াতে ব্যবসায়ীদের সহযোগিতা চেয়েছেন এনবিআর চেয়ারম্যান। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে পিআরআই আয়োজিত এক আলোচনায় এসব বিষয় উঠে আসে। এই বছরের ব্যাংকিং খাতে সর্বসাকুল্যে ডিপোজিট গ্রোথ হয়েছে 1,50,000 কোটি টাকা। সরকার নেবে 1,56,000 কোটি টাকা। এই মার্কেটে এই পরিমাণ ডোমেস্টিক বরোইং বাই দ্য গভর্নমেন্ট ইজ নট সাস্টেইনেবল। অনেক ব্যবসা হয়তো এক্সামশনের জন্য চেয়েছিলেন 25 বছর আগে,
তো 25 বছর ধরে সেই এক্সাম্পশন রেখে দেওয়ার তো আমি কোনো যৌক্তিকতা দেখি না। আন্তর্জাতিক প্রসঙ্গ, সৌদি ইরানের বাণিজ্যের পালে লাগলো নতুন হাওয়া। বিজ্ঞান ও প্রযুক্তি খাত সহ দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক জোরদারে একমত হয়েছে তেহরান রিয়াদ। মঙ্গলবার ইরানি অর্থমন্ত্রী জানান, রাইসি প্রশাসনের দেয়া অর্থনৈতিক সব প্রস্তাব গ্রহণ করেছে সৌদি সরকার। এর মধ্য দিয়ে অর্থনীতি সহ দ্বিপাক্ষিক নানা ইস্যুতে রিয়াদ তেহরানের পারস্পরিক সহযোগিতা বাড়বে বলেও মনে করা হচ্ছে। সময় হলো আরো একটি বিরতির, সাথেই থাকুন। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পায়। হ্যাপি কাউ 500 গ্রাম একটি আকর্ষণীয় জার সহ এখন মাত্র 380 টাকায়। আবার স্বাগত নিউজ 24 সন্ধ্যার সংবাদে। এবারে খেলার সংবাদ। বৃষ্টির কারণে আপাতত বন্ধ আছে বাংলাদেশ ও ভারত নারী দলের মধ্যকার দ্বিতীয় টি20 ম্যাচ। এর আগে বাংলাদেশের দিয়ে 120 রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভারত সংগ্রহ করে 1 উইকেটে 47 রান। সিলেটে টস জিতে ব্যাট করতে নেমে সব উইকেট হারিয়ে টাইগ্রেসরা স্কোর বোর্ডে তোলে 119 রান। দলের পক্ষে সর্বোচ্চ 46 রান করেন ওপেনার মুর্শিদা খাতুন। এছাড়াও ঋতুমনির ব্যাট থেকে আসে 20 রান। জবাবে দলীয় 1 রানে শেফালি বর্মাকে তুলে নেন মারুফা আক্তার। এরপর হেমলতাকে নিয়ে 46 রানের জুটি গড়েন স্মৃতি মান্দানা। এরপর বৃষ্টির কারণে আবারও বন্ধ হয়ে যায় ম্যাচ। Again, some in swing in that delivery from Marufa Akhtar. Bowled into the leg stump, noddled towards the mid-wicket fielder for no run. Sriti Mandana tries to pull it. Short pitch delivery, Marufa Akhtar. To the left-hander. Over the wicket to the right-hander as well. Straight down the leg side. There is an appeal and up goes the finger. Marufa Akhtar has struck. Shefali Verma shakes her head in disbelief. Marufa Akhtar again deep goes down the leg side. নিউজ 24 সন্ধ্যার সংবাদ এখন এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। দর্শক, এখন অনেকেই ঠান্ডা, জ্বর এবং কাশিতে আক্রান্ত হচ্ছে। সংক্রামক জীবাণু এবং বায়ু দূষণ থেকে সুরক্ষিত থাকতে সেপনিল ফেস মাস্ক ব্যবহার করুন। মুর্শিদা খাতুন। এছাড়া সবাইকে। দর্শক, এখন অনেকেই ঠান্ডা, জ্বর এবং কাশিতে আক্রান্ত হচ্ছে। সংক্রামক জীবাণু এবং বায়ু দূষণ থেকে সুরক্ষিত থাকতে সেপনিল ফেস মাস্ক ব্যবহার করুন।